তারিখটা ছিল 2013 সালের 22 ডিসেম্বর। শীতের হিমেল সকাল। লক্ষ্মীপুর জেলার জামায়াতের নায়েবে আমির এবং স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক ডাক্তার ফয়েজ আহমেদ পরিবারের সাথে বসে নাস্তা করছিলেন। চারদিকে তখন এক অজানা আতঙ্ক। হঠাৎ করেই নাস্তার টেবিলে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। স্ত্রী মনে হলো হয়তো হার্টে ব্যথা হচ্ছে। তিনি দ্রুত বুকে ও পিঠে মালিশ করতে শুরু করলেন। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, আপনার কি বুকে ব্যথা হচ্ছে? ডাক্তার ফয়েজ হাত নেড়ে ইশারায় বোঝালেন না। কান্নায় এতটাই ভেঙে পড়েছিলেন যে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর নিজেকে কিছুটা স্থির করে তিনি একটি কথা বললেন, যা বদলে দিয়েছিল তার পরিবারের পুরো ইতিহাস। তিনি ভারাক্রান্ত কণ্ঠে বললেন, একজন একজন করে আমাদের নেতৃবৃন্দের ফাঁসির আদেশ শুনছি। এর প্রতিবাদ করতে গিয়ে শিশুসহ আবাল বৃদ্ধ বনিতা অনেকেই শহীদ হয়ে গেল। আল্লাহ কি আমাকে শহীদ হিসাবে কবুল করবেন না? তার স্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দিলেন, এই আকাঙ্ক্ষা তো আমাদের সবার। আল্লাহ যাকে পছন্দ করবেন তাকেই কবুল করবেন। সেই স্ত্রী নিজেও জানতেন না তার স্বামীর এই চরম আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে 24 ঘন্টার মধ্যে। নেমে এলো সেই কালো রাত। রাত তখন আনুমানিক 12:30। চারদিক নিস্তব্ধ। এমন সময় যমদূতের মতো হাজির হয় র্যাব। নেতৃত্বে ছিল পতিত স্বৈরাচারের অন্যতম দোসর আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাই এবং র্যাবের তৎকালীন খনি কমান্ডার তারেক সাইদ, যিনি এখন নারায়ণগঞ্জের 7 মার্ডার মামলায় জেলে। ঘুমন্ত ডাক্তার ফয়েজকে টেনে হিস্ট্রে তুলে নিয়ে যাওয়া হয় তার নিজ বাসার ছাদে। ছাদের অন্ধকারেই শুরু হয় পৈশাচিক নির্যাতন। খুনি তারেক সাইদ স্বয়ং রাইফেলের বাট দিয়ে নির্দয়ভাবে প্রহার করতে শুরু করে ডাক্তার ফয়েজকে। একদম নিস্তেজ হয়ে যাওয়ার আগ পর্যন্ত চলতে থাকে এই বর্বরচিত প্রহার। এরপর মৃত্যু নিশ্চিত করতে মৃতপ্রায় এই নেতাকে লাথি দিয়ে ছাদ থেকে নিচে ফেলে দেয় র্যাবের এই জল্লাদ বাহিনী। পরিবারের সদস্যরা শুরুতে কান্নার শব্দ এবং পরবর্তীতে নিচে পড়ে যাওয়ার বিকট শব্দ শুনে ছুটে যান। সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখেন তা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। ডাক্তার ফয়েজের মাথাটা ফেটে মগজ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর চারপাশের মাটি ভেসে যাচ্ছে রক্তে। বুক ভরা আক্ষেপ নিয়ে সকালবেলা যিনি শাহাদাতের আকাঙ্ক্ষা করেছিলেন, রাতের আধারেই সেই শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করেন ডাক্তার ফয়েজ আহমেদ। ঘটনার বিভৎসতায় যখন পুরো দেশ স্তব্ধ, তখন রাত 3টার দিকে শহীদ ডাক্তার ফয়েজের স্ত্রীর কাছে একটি ফোন আসে। ফোনের ওপ্রান্তে ছিলেন তৎকালীন সেক্রেটারি জেনারেল এবং বর্তমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনি অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন? যেখানে একজন সাধারণ নারীর কান্নায় ভেঙে পড়ার কথা, সেখানে ডাক্তার ফয়েজের স্ত্রী জবাব দিলেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। কিছুটা সময় নিয়ে ডাক্তার শফিকুর রহমান উত্তরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহ আপনার সবর ও প্রশান্তি আরো বাড়িয়ে দিন। এরপরই শহীদের স্ত্রী নিজ থেকেই বলেন, কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না? শহীদরা তো বিনা হিসাবে মাবুদের জান্নাত পাবেন। আমার স্বামী আজ সকালে যে আকাঙ্ক্ষা করলেন, 24 ঘন্টা পার হওয়ার আগেই আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছেন। আজ 13 বছর পর 2026 সালের এই এপ্রিল মাসে এসে কেন আমরা এই ভয়ঙ্কর রাতের গল্পটি স্মরণ করছি জানেন? কারণ সংরক্ষিত মহিলা আসনের সরকারি ও বিরোধী দল মিলিয়ে 50 জন নারী এমপির যে চূড়ান্ত তালিকা আজ আমাদের হাতে এসেছে, তার রাজনীতির এক নতুন থ্রিলারের জন্ম দিয়েছে। এইবারের সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত অন্যতম সাংসদ হলেন মার্জিয়া বেগম। কে এই মার্জিয়া বেগম? তিনিই হলেন সেই শহীদ ডাক্তার ফয়েজ আহমেদের গর্বিত স্ত্রী, যিনি স্বামীর ছিন্ন ভিন্ন লাশ দেখেও আলহামদুলিল্লাহ পড়ার মতো ইমানি শক্তির অধিকারী ছিলেন। শুধু শহীদের স্ত্রী হিসেবেই নয়, মার্জিয়া বেগমের নিজস্ব সাংগঠনিক পরিচয় অত্যন্ত বর্ণাঢ্য। তিনি বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এমন একজন ত্যাগী এবং মহিয়সী নারীকে জাতীয় সংসদের সদস্য হিসেবে মনোনয়ন দিয়ে জামায়াতে ইসলামী প্রমাণ করেছে যে তারা রক্তের সাথে কখনো বেইমানি করে না। জামায়াতে ইসলামীর এই চমক কেবল একজন মার্জিয়া বেগমের মধ্যেই সীমাবদ্ধ নেই। রাজনীতির মাঠে তারা এমন একটি মাস্টার স্ট্রোক দিয়েছে যা দেশের অন্য কোনো রাজনৈতিক দল চিন্তাও করতে পারেনি। তারা সংরক্ষিত নারী আসনের জন্য বেছে নিয়েছে দেশের 3টি ভিন্ন ভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে 3 শহীদের পরিবারের সদস্যদের। প্রথমত, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের শিশু শহীদ জাবিরের মাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য করেছে জামায়াতে ইসলামী। এটি জুলাই বিপ্লবের প্রতি তাদের চূড়ান্ত শ্রদ্ধার প্রতীক। দ্বিতীয়ত, 2013 সালের সেই গণ আন্দোলনের শহীদ ডাক্তার ফয়েজ আহমেদের স্ত্রী মার্জিয়া বেগমকে সংসদে এনে তারা প্রমাণ করেছে তারা ফ্যাসিবাদী লড়াইয়ের পুরনো যোদ্ধাদের ভুলে যায়নি। তৃতীয়ত, 2006 সালের 28 অক্টোবর, যেদিন লগি বৈঠা দিয়ে মানুষ মেরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদের প্রথম যাত্রা শুরু করেছিল, প্রতিবেশী এবং তথাকথিত ওয়ার অন টেররের মদতপুষ্ট শেখ হাসিনার নির্দেশে পল্টনে সেদিন মুজাহিদ, মাসুম ও শিপনকে
প্রকাশ্যে মেরে ফেলা হয়েছিল। সেই মাসুমের খালা সাবিকুন নাহারকে সংসদ সদস্য করেছে জামায়াতে ইসলামী। তিনি ছিলেন ইসলামী ছাত্রী সংস্থার সাবেক নেত্রী। শহীদ পরিবারগুলোকে জামায়াত কখনোই ভুলে যায়নি, যাবে না। একটি রাজনৈতিক দল হিসেবে কর্মীদের ত্যাগের সর্বোচ্চ মূল্যায়ন করার জন্য জামায়াতে ইসলামী অবশ্যই একটি ধন্যবাদ পাওয়ার যোগ্য। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক নোংরামির ছড়াছড়ি এবং কাদা ছড়াছড়ি চলছে, তখন জামায়াতে ইসলামীর মতো শক্তিশালী, কমিটেড এবং জোটের শরিক দলগুলোর জন্য এতটা সহায়ক দ্বিতীয় কোনো দল আদৌ আসবে কিনা তা নিয়ে বিশ্লেষকদের মনে গভীর সন্দেহ রয়েছে। অতীতের রেকর্ড এবং পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের সঙ্গেই জোট হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জামায়াতে ইসলামীর। রাজপথে যখনই জোটের শরিক দলগুলো কোনো কর্মসূচি দিয়েছে, জামায়াত সেখানে নিঃশর্ত এবং শক্তিশালী সমর্থন জুগিয়েছে। তারই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র শিবির ছিল জোট প্রধানদের রাজপথের আন্দোলন সংগ্রামের প্রাণভোমরা। দেশের যে কোনো রাজনৈতিক সংকটকালীন সময়ে ছাত্র শিবিরের মতো অন্য কোনো ছাত্র সংগঠন রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার মানসিকতা দেখাতে পারেনি। কিন্তু জোটের রাজনীতির আসল রূপটি ফুটে ওঠে ক্ষমতার ভাগাভাগির সময়। জাতীয় সংসদের 11টি সংরক্ষিত নারী আসন পেয়েছে জামাত, কিন্তু তারা পুরোটা নিজেদের কক্ষিগত করেনি। জামাত ব্যক্তি ত্যাগ ও কোরবানির নজরানার পাশাপাশি মতের কোরবানিতেও বরাবরই উদারতা দেখিয়েছে। 11 আসনের বিপরীতে নিজেদের দলের ত্যাগী নেতৃত্বের জন্য মাত্র 8টি রেখে বাকি 3টি নারী সংরক্ষিত আসন তারা নিঃশর্ত ছেড়ে দিয়েছে জোট সঙ্গীদের জন্য। এমন রাজনৈতিক উদারতা সরকারি দল বিএনপি দেখাতে পারেনি। জামায়াতের এই চরম রাজনৈতিক শিষ্টাচার এবং উদারতার বিপরীতে একটু চোখ ফেরান বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির দিকে। বর্তমান শরিক দলগুলোর সাথে বিএনপির আচরণ অনেকটা সাপে নেউলে সম্পর্কের মতো। জোটের সঙ্গীদের আধো আধো সমর্থন থাকলেও ভেতরে ভেতরে তাদের ব্যাশিং বা সাইজ করার জন্য জোটের নেতারাই আবার প্রক্সি লোক ঠিক করে রেখেছে। সবচেয়ে ভয়ঙ্কর এবং চরম বিশ্বাসঘাতকতার চিত্রটি দেখা গেছে সংরক্ষিত নারী আসনের মনোনয়নে। বিএনপি তাদের জোটের শরিকদের কাউকেই কোনো আসন দেয়নি। যারা দীর্ঘ 17 বছর তাদের সাথে রাজপথে মার খেয়েছে, রক্ত দিয়েছে, তাদের সবাইকেই চরম অবজ্ঞা করে ছুঁড়ে ফেলা হয়েছে। আর তার চেয়েও বড় রাজনৈতিক থ্রিলার হলো, শরিকদের আসন না দিয়ে বিএনপি উল্টো পতিত স্বৈরাচার আওয়ামী লীগের 2 নেত্রীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে। এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে আদর্শ এবং প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। যারা ক্ষমতার মোহে মিত্রদের ছুঁড়ে ফেলে দিয়ে শত্রুদের পুনর্বাসন করে, তারা কখনোই দীর্ঘমেয়াদের রাজনীতিতে টিকে থাকতে পারে না। আগামী দিনের রাজনীতি, বিশেষ করে আসন্ন সিটি কর্পোরেশন এবং বৃহত্তর রাজনৈতিক মেরুকরণে এই বেইমানির চরম মূল্য বিএনপিকে হয়তো কড়াই গণ্ডায় চুকাতে হবে। অন্যদিকে রক্ত এবং ত্যাগের মূল্যায়ন করে জামায়াতে ইসলামী প্রমাণ করল, পাওয়ার পলিটিক্সে নোংরা খেলার চেয়ে আদর্শ এবং কর্মীদের প্রতি কমিটমেন্টই তাদের কাছে সবার আগে। রাজনীতির এই দাবার খেলায় শেষ হাসিটা কে হাসবে তা দেখার জন্যই এখন অধীর আগ্রহে পুরো বাংলাদেশ। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।